কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এটা ছিল তখনকার স্লোগান। আমাদের দেশভাগ বলতে যেটা বলছেন, এখানেও ইতিহাসকে চুরি করার একটা ব্যাপার আছে। ইতিহাসে এক কথা আসে চুরি, কতগুলো আছে সদাগরি। ইতিহাস দুই প্রকারের আছে। আমাদের সদাগরি ইতিহাসটা মানে প্রকাশ্য ইতিহাসটা হচ্ছে কি, 1947 সনে বাঙালিরা ভুল করেছিল পাকিস্তানে যোগ দিয়ে। প্রশ্নটা ছিল তাই বাঙালি না মুসলমান, তখন তার মুসলমান পরিচয়টা বড় হয়ে উঠেছিল। কিন্তু এটা নির্ধারক কি বাঙালি ছিল অথবা মুসলমান ছিল? দেশ ভাগ হবে কি হবে না, এটা বাংলাদেশের যে মুসলমানরা পাকিস্তান আন্দোলনের জন্য স্লোগান দিয়েছিল, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এটা ছিল তখনকার স্লোগান। কৃষক এবং মজুর শ্রেণী পাকিস্তানের পক্ষে গিয়েছিল, কিন্তু তারা পাকিস্তান চায় না, তারা চেয়েছিল তাদের স্বশাসন। এবং তাদের স্বশাসনের জন্য তারা শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হককে ভোট দিয়েছিল। এবং আবুল কাসেম ফজলুল হকের পার্টি একা যেতে নাই সেই নির্বাচনে, মুসলিম লীগ গিয়েছিল। আবুল কাসেম মুসলিম লীগ করতেন না, কৃষক প্রজা পার্টি করতেন। 1937 সালের নির্বাচনের কথা বলছি, 1935 সনের ভারত শাসন আইনের অধীনে হয়েছিল। তারপরে 10 বছর যে 3 জন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলতে পারেন এখন হয়েছিলেন, নাজিমউদ্দিন এবং সরওয়ার্দী সহ, তখন পশ্চিমবঙ্গের নেতারা দেশভাগটাকে চাপিয়ে দিয়েছেন এবং এটাকে সমর্থন করেছেন মহাত্মা গান্ধী সহ, জওয়াহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই পটেল এবং অন্যান্য বড় কংগ্রেসের নেতারা, তারাই চাপিয়ে দিয়েছে। এটা এখন দলিলপত্রের স্পষ্ট লোকার জন্য নয়। সেই জন্য 47 সনের দেশভাগটা হয়েছিল মুসলিম লীগের ইচ্ছায় নয়, এটা হচ্ছিল কংগ্রেস এবং হিন্দু মহাসভার ইচ্ছায়। এটা মুসলিম লীগ ছিল তার পরাজিত শক্তি। কিন্তু সেই যেটা পেয়েছিল, তারা তো চেয়েছিল, মুসলিম লীগওয়ালারা কি চেয়েছিল, তার বিশেষ করে একটা অংশ চেয়েছিল ফেডারাল, যুক্ত বাংলা, ইউনাইটেড বেঙ্গল। তো সেই প্রস্তাব পরাজিত হয়ে তাদেরকে আর্ধেক, জিন্নার ভাষায় মেইমড, মিউটিলেটেড অ্যান্ড মথ ইটেন পাকিস্তান তাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না। আমরা তখন বলেছি যে পাকিস্তানে যখন আমরা মেজরিটি, এটা বলি যে শতকরা 63 জন পূর্ব বাংলার মানুষেরা ছিল, হিন্দু মুসলমান মিলে। কিন্তু পরবর্তীকালে বহু হিন্দু পশ্চিমবঙ্গে যাওয়ায় উস্কানির ফলে এটা কমতে কমতে 56-তে আসে জনসংখ্যা। পাকিস্তানের মোট জনসংখ্যা 56 হয়েছে আমরা 50-এর দশকে, 47 সনে ছিলাম না। এই দশকে আমাদের যে জনসংখ্যার যাকে বলে বিনিময় হলো, ভারত থেকে মানুষ আসলো, পাকিস্তান থেকে ভারতে গেল, সাম্প্রদায়িক দাঙ্গা হতে থাকলো। আমি লম্বা কাহিনীটা যাচ্ছি না। 71 সনে যখন আমরা এলাম, তখন আমরা হঠাৎ বাঙালি হয়ে গেলাম। আহমদ সাহেব বলেছিলেন না, বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানে ছিলেন, এখন বাঙালি হয়েছেন, তাও ঠেলায় পড়ে। এই একই জনগোষ্ঠী একবার পাকিস্তানি হয়েছিল, আবার তারা বাংলাদেশ হয়েছে। তাহলে জুনটা ধ্রুব জিনিসটা কি? ধ্রুব জিনিসটা হচ্ছে তার বেঁচে থাকার আকাঙ্ক্ষা, সভ্য সমাজের সদস্য হিসেবে বেঁচে থাকার, তার জীবন মানকে উন্নত করার যে আকাঙ্ক্ষা। একবার সে তার প্রতিবেশীকে পেয়েছে তার শত্রু হিসেবে। বর্ণ হিন্দুর দল বাংলার মাত্র শতকরা 10 জন, আর বাংলার তফসিলি হিন্দুরা 35 জন, আর মুসলমানরা 55 জন। এই ছিল বাংলার নিখিল বঙ্গ 1911 থেকে 1947 পর্যন্ত বাংলাদেশের এই ছিল চিত্র। যে বর্ণ হিন্দুরা মাত্র শতকরা 10 জন, তখন তারা তফসিলি হিন্দুদেরকে দলে টেনে নিল, যদিও তাদের নেতা যোগেন মণ্ডলকে পুরোপুরি নিতে পারেননি। নিলেও তারা তখন বলে কি, আমাদেরকে একটা পশ্চিমবঙ্গ দিতে হবে। যে সমস্ত জেলায় হিন্দুরা, মানে হিন্দু বলতে আগে সংখ্যা বদলাইতে হলো, দলিত হিন্দু যারা, তারাও হিন্দু, এইভাবে ধরে দেশটাকে ভাগ করলো। তো এই ভাগ করার পর বাকি যে পড়ে রইল ইংরেজ গভর্নরের ভাষা, যেটা ছিল রুরাল স্লাম, এটা গ্রাম্য বস্তি যাতে কোনো শিল্প নাই। তো সেইটার লোকেরা যখন কোনো রকমে বেঁচে গেল, নেহেরু তো 1962 সনে চিঠিতেও লিখেছেন যে এটা একদিন আমাদের কাছে ফিরে আসবে, পূর্ব বাংলার ভাগটা স্থায়ী হবে না। তারা এটাকে টেম্পোরারি ডিভিশন মনে করেছিল। এই জন্য আপনি যে বলেন 1971-এ যেটা আমরা করেছি, সেটা হচ্ছে এই যে আমাদের উপরে যে বঞ্চনাটা হয়েছিল, এখন সেই বঞ্চনার দায়িত্ব নিয়েছে পাঞ্জাবিরা, পশ্চিম পাকিস্তানিরা। শুধু পাঞ্জাবিরা নয়, ভারতের যে সমস্ত সংখ্যালঘু মুসলিম পুঁজিপতি ছিল, মেমন, খোজা, চিনিয়টি এবং ভারতীয়, এর আদমজি, ইস্পাহানি, এগুলো সব পশ্চিম পাকিস্তানে গিয়ে কেন্দ্রীভূত হলো। পূর্ব বাংলাতে একটাও পাটকল ছিল না 47-এর আগে। পৃথিবীর শতকরা 100 ভাগ পাটের 75 ভাগ পূর্ব বাংলায় উৎপাদিত হতো, কিন্তু এখানে একটাও পাটকল ছিল না। পাটকলগুলি 40টা পাটকল ছিল হুগলি নদীর 2 পাশে। এই যে বাংলার বৈষম্য, এইটার বিরুদ্ধে যদি মানুষের কোনো বিক্ষোভ থাকে, সেটাই পাকিস্তানে রূপান্তরিত হয়েছিল। পাকিস্তান শব্দটা দিয়েছিল একটা পাঞ্জাবি ছাত্র, চৌধুরী রহমত আলী। পাকিস্তানকে জিন্না সাহেবও প্রথমে পছন্দ করেন নাই, পরে তিনি দেখলেন যে এইটা তার, আয়েশা জালাল তার ইতিহাসে লিখেছেন, এটা হলো বার্গেনিং চিপ, যে আমাকে যদি তুমি না দাও,
ভারতীয়দের বলেছে যদি আমাকে তুমি প্রাদেশিক স্বায়ত্তশাসন দাও তাহলে আমি পাকিস্তান চাই না। কিন্তু প্রাদেশিক স্বায়ত্তশাসন দিতে অস্বীকৃতি জানিয়েছে কংগ্রেস। মানে তারা একটা ইউনিটারি ইন্ডিয়া দরকার, একক কেন্দ্রিক ভারত দরকার শিল্পায়নের জন্য। এইটা তো পরিকল্পনা তো 1944 সনে বোম্বের 15 জন শিল্পপতি মিলে একটা রিপোর্ট দিয়েছে। এই কথাগুলি তো আপনি হিসাবে নেন, দেখেন যে পাকিস্তান সৃষ্টির জন্য জিন্না দায়ী ছিলেন না। এই কৃতিত্ব নেহেরু, এই কৃতিত্ব গান্ধী, পটেল এবং ভারতীয় শিল্পপতিদের নিতে হবে। এই জন্য বলি 1947 সনে বাংলাদেশের মুসলমানরা যে প্রতারিত হয়েছে দুভাবে, তাদের হিন্দু প্রতিবেশীদের কাছে এবং তাদের দূরবর্তী বন্ধু পাঞ্জাবিদের কাছে, যে ডবল প্রতারণার প্রতিকার হচ্ছে 1971। কিন্তু 1971 আমাদের দুর্বলতা হচ্ছে যে দুর্বল মধ্যবিত্ত শ্রেণী পূর্ব বাংলায় গড়ে উঠেছিল পাকিস্তানের 23 বছরে, তাদের প্রতিনিধিরাই হচ্ছে আওয়ামী লীগ। আমি অতি সংক্ষেপে বলছি, এটা প্রথমে ছিল কৃষক প্রজা পার্টি, তারপরে আওয়ামী মুসলিম লীগ এবং নেজাম ইসলাম, এরাই যুক্তফ্রন্ট করেছিল। 60-এর দশকে সরওয়ার্দীর মৃত্যুর পরে, ফজলুল হকের মৃত্যুর পরে, ফজলুল হক মারা যান 62-তে, সরওয়ার্দী 73-এ, মৌলানা ভাসানী অকার্যকর হয়ে গেলেন, শেখ মুজিবুর রহমান নেতা হলেন এবং তিনি 5 বছরের মধ্যে দেশের নেতা হয়ে উঠলেন। কিন্তু তার নেতৃত্বের প্রধান দুর্বলতা ছিল একিলিসের হিল যেটা বলে, তার ছিল গোড়ালিতে ঘা ছিল। সেটা কি? তিনি যে জনগণের নেতা ছিলেন না, তিনি মধ্যবিত্ত শ্রেণীর নেতা ছিলেন। কিন্তু জনগণের নেতা হিসেবে তাকে আমরা উপরে প্লেস করলাম, কিন্তু সেই দায়িত্বের ভার বহন করতে তিনি যে সক্ষম নন সেটা 25শে মার্চ রাতে প্রমাণ হলো। তিনি স্বাধীনতার ঘোষণা দিতে না পেরে পাকিস্তানিদের হাতে ধরা দিলেন। অথচ তাকে বলা হয়েছিল, এখন আওয়ামী লীগ পরবর্তীকালে যে মিথ তৈরি করেছে, 7ই মার্চে তো সেই ঘোষণা দেওয়া হয়ে গিয়েছে, আরেকটা মিথ তারা তৈরি করলেন, সংবিধানে একটা মিথ্যা দলিল তারা লাগিয়েছেন যে তিনি 25শে মার্চ 26শে মার্চ ভোরবেলা একটা বার্তা পাঠিয়েছিলেন। এই অভিনয়ের দরকার ছিল না। দেশের সমস্ত মানুষকে এরকম গবেট, শট এবং প্রতারক একটি নেতৃত্ব দেশের মানুষকে বোকা মনে করলো, এটা হয় না। সোজা কথা হচ্ছে কি, শেখ মুজিবুর রহমান 1971 সনের 25শে মার্চ রাতে যুদ্ধ ঘোষণার আগেই আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ এর ফল দাঁড়ালো কি, যে গোটা মুক্তিযুদ্ধটা কিভাবে পরিচালিত হয়েছিল, ভারতের বুকে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ঢেউ যেমন আছড়ে পড়ে সুনামির পর, বাংলাদেশের জনতার 1 কোটির মতো মানুষ আছড়ে পড়ল ভারতের 3-4 প্রদেশে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গে। আপনারা এই কাহিনীগুলো সবাই জানি। তাই জন্য বলি 71 সালে যা হয়েছে সেটা হলো 47-এর প্রতিশোধ। এখন 24-এ যেটা হয়েছে এটা হচ্ছে 71-এ যা হয় নাই তার প্রতিশোধ, 47-এর নয়।